প্রেগনেন্সির সময় প্রচুর বমি ও বমির ভাব হয়, ঠিক আছে। ইনভেস্টিগেশনের কোনো দরকার নাই, এটা নর্মাল, বুঝতে পেরেছেন? এটা নর্মাল, সব প্রেগনেন্সিতেই হয়। হেলদি প্রেগনেন্সিতেও এই সমস্যাটা কি হয়, ঠিক আছে। পরীক্ষা নিরীক্ষার দরকার আছে, নর্মাল। রুগীর দু চার পয়সা বাঁচলে আপনার জন্য দোয়া করবে। প্রেগনেন্সি থাকলে আর অন্য কারণে হবে কেন? প্রেগনেন্সিতেই হয়, হতে পারে, হতে পারে। প্রশ্ন থেকে যায়। আচ্ছা, তো সেটা ঠিক, কথায় যুক্তি আছে। সেটার জন্য পরীক্ষা নিরীক্ষা করতে হবে, কিন্তু যে পরীক্ষা নিরীক্ষা করতে হবে সেই পরীক্ষা নিরীক্ষা প্রেগনেন্সিতে করা যায় না। এক্স রে করা লাগে, পেটের এক্স রে। এটা প্রেগনেন্সিতে করা নিষেধ, বলে বাচ্চার ক্ষতি হয়, সেই জন্য করা যাবে না। গ্যাসের ওষুধ নর্মালি দিয়ে দিবেন, ব্লাইন্ডলি গ্যাসের সিরাপ দিয়ে দিবেন আর বমির ওষুধ দিয়ে দিবেন, ঠিক আছে। ওইটা করার জন্য যে পরীক্ষার দরকার হয়, এটা এক্স রে করতে হয়। প্রেগনেন্সিতে করা যাবে না, নিষেধ এক্স রে করা। এক্স রে রেডিয়েশন না, যদি ফ্র্যাকচারও হয়, কোথাও ভেঙেও যায়, তারপরেও এক্স রে করা নিষেধ। বাচ্চার কথা চিন্তা করে অনেক সময় আমরা ওই সীসার জ্যাকেট আছে, লিড জ্যাকেট, ওইটা পরাইলে রেডিয়েশন কম হয়। ওরকম সীসার জ্যাকেট ট্যাকেট পরে অনেক সময় করি, খুব ইমার্জেন্সি কেসে, বাট না করাই উত্তম, ঠিক আছে। ট্রিটমেন্ট করতে পারেন দুইভাবে। এক্লিস প্লাস 3 মাস দিয়ে দেন, অথবা ইমিস্টেট দিতে পারেন। হ্যাঁ, 3 বেলায় দেওয়া লাগে, 2 বেলায় কাজ হয় না। ঠিক আছে, 3 মাস দিয়ে দেন। বমি তো মোটামুটি 3 মাস থাকে। হ্যাঁ, খাওয়ার আগেই খায় সব। এমজি টেমজি লেখা লাগে না, একটাই হয়। বেটার বলতে এটা দিতে পারেন, এটাও দিতে পারেন। এটা মূলত প্রেগনেন্সির বমির জন্যই কাজ করে, আর এটা হলো আপনার অন্য যে কোনো বমিতেই কাজ করে। এটা বেটার কাজ করে, এটা বেটার কাজ করে, বাট প্রেগনেন্সিতে এটা আমরা দেই। একটু ভিটামিনের অভাবটাও পূরণ হয়, একটু মনে করেন যে যেমন এটার মধ্যে ভিটামিন বি আছে, তো ভিটামিন বিটা একটু আবার প্রেগনেন্সিতে ওই বাচ্চার যে নার্ভ রিজেনারেশনে হেল্প করে। এক ঢেলে 2 পাখি মারার মতো অবস্থা। হ্যাঁ, তো এটা দিলে প্রেগনেন্সির জন্য মূলত এটা আমরা দিই। এটাতে যদি কাজ করে যায় তাহলে এটাই কন্টিনিউ করবো। যদি এটা তো অনেক সময় কাজ করে না, সেক্ষেত্রে আমরা ইমিস্টেট অথবা প্যালক্সিড দিতে পারি। প্যালারোসেটন যেটা, ওইটার আবার একটা প্রবলেম আছে। প্রেগনেন্সির বমিটা একটু হাইপার এমেসিস, তো বেশি বমি হয়। প্যালারনটা আবার ওয়ান্স ডেইলি ডোজ, একটা দিলে 24 ঘন্টা কাজ করে। ওইটা দিয়ে অনেক সময় কাজ না করলে পরে আবার চাইলে আরেকটা ডোজ দেওয়া যায় না, সিঙ্গেল ডোজ না। ওই জন্য আমরা 3 বেলা মারি, একটা দিয়ে মানে 8 ঘন্টা পরে আবার আরেকটা দেওয়া যায়, বুঝতে পারছেন? খাওয়ার আগে বমির ওষুধগুলো খাওয়ার আগে নর্মালি আমরা দিই, বুঝতে পারছেন? ঠিক আছে, বুঝতে পারছেন জিনিসটা? প্যালারোসেটন যেটা আছে, হ্যাঁ দিব। প্যালারোসেটন যেটা আছে সেটাও দেওয়া যায়, কিন্তু প্যালারোসেটনটা ওয়ান্স ডেইলি ডোজ, একটাই 24 ঘন্টার জন্য। কিন্তু 24 ঘন্টা কি একটা দিয়ে কাভার হবে? আলটিমেটলি একটু পরে আবার বমি আসে। সেক্ষেত্রে আমরা প্যালারোসেটনটা যদি কন্ট্রোল হয় ভালো, দিয়ে ট্রাই করতে পারি। খরচ কম, অল্প খরচে একটা দিয়ে যদি সারাদিন চলে, ভালো না? কিন্তু সেটা যদি কন্ট্রোল না হয়, অনেক সময় একটু পরে বমির ভাব হয়, সেক্ষেত্রে তো আমরা দিতে পারতেছি না। সেই জন্য আমরা এই যে এটা ট্রাই করি, 3 বেলা দেওয়া যায়। আর এটা শুরুতে আমরা এটা দিয়ে ট্রাই করবো, যদি দেখি এটা দিয়ে কাভার হচ্ছে তো এটা বেটার।
কারণ এটা ভিটামিনও আছে, ভিটামিন বি সাথে অ্যাড করা আছে, তাইলে আপনার মনে করেন যে বাচ্চার জন্য হেলদি। কিন্তু এইটার থেকে এটা পাওয়ার বেশি, পাওয়ারফুল, কাজটা ভালো করে। বাট কাজ ভালো ভালো নিয়ে কথা, বমিটা অনেক বেশি হয়। তো নর্মাল ইমেসিস একটা ব্যাপার থাকে, হাইপার ইমেসিস মানে অনেক বমি হয়, অনেক সময় ট্যাবলেট দিয়ে কন্ট্রোল হয় না, সেক্ষেত্রে ইঞ্জেকশন দেওয়া লাগে। অনেক পেশেন্ট পাইছি আমি ট্যাবলেট খাইলে কাজ হয় না, বমি করে। হ্যাঁ, সেক্ষেত্রে ইঞ্জেকশন দেওয়া লাগে। ইঞ্জেকশন দিলে কমে, আবার ইঞ্জেকশনের ডোজ চলে গেলে আবার বমি করে। 3 বেলা করে ধরে ইঞ্জেকশন দেওয়া সম্ভব না, কস্ট এফেক্টিভ, প্লাস বারবার সুই দিয়ে ফুটা করা, এটা ঝামেলা, সব কিছু মিলে একটু প্রবলেমই হয়। ট্যাবলেট অনেক সময় কাজ করে না, সেক্ষেত্রে বমি করাই লাগে, করে যাবো বমি, লাস্টে কিছুই খায় না রুগী। ট্যাবলেট খেয়ে কাজ হয় না স্যার, বমি করেই ওই যা খায় বমি করে বের বেরোতে আবার খায়, এমনি চলে 9 মাস। অনেকের 3 মাস পরে ঠিক হয়ে যায়, অনেকে 9 মাসই ভরেই বমি করে, 9 মাস 10 মাস যে কদিন প্রেগনেন্ট থাকে একদম লাস্ট দিন পর্যন্ত বমি করে। এটা যার যার হরমোনের উপরে ডিপেন্ড করে। আর যদি স্যালাইন দেওয়া যাবে, স্যালাইন খাওয়া যাবে, সমস্যা নেই। প্রেশারটা কন্ট্রোলে রাখতে হবে, প্রেশার বাড়তে দেওয়া যাবে না, কমতেও দেওয়া যাবে না। স্যালাইন দেওয়াও যাবে, স্যালাইন খাওয়াও যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। শরীর দুর্বল হতে দেওয়া যাবে না। হ্যাঁ দিব লাগবে, অ্যান্টি আলসারেন লাগবে। অ্যান্টি আলসারের সাথে গ্যাসের সিরাপও দিতে পারেন, সমস্যা নেই। অ্যান্টি আলসারেন ভনপ্রাজন বাদে যে কোনোটা দিতে পারবেন। এটা বাদে, হ্যাঁ এটা বাদে যে কোনোটা দিতে পারবেন। ভনপ্রাজন বলতে যে ভিনি, ভনিজা এগুলো বাজারে আছে, 10 পাউন্ড 20 পাউন্ড আছে। এটা বাদে অন্য যে এটা মন চায় আপনার, ল্যান্সোপ্রাজলটাও দেওয়া যায় না, ল্যান্সোপ্রাজলটা এখন মার্কেটে পাওয়া যায় না, ল্যান্সো বাজারে নাই এখন, ল্যান্সো ডি আছে, ডেক্সট্রাজলটা আছে। সো আপনি যেটা বাজারে অ্যাভেলেবল আছে সবগুলোই দিতে পারবেন, ভনপ্রাজনটা বাদে, ঠিক আছে। গ্যাসের ওষুধ অ্যান্টি আলসারের সিরাপ দিবেন, অ্যাসিনটাম্যাক্স, গ্যাভিসল, গ্যাভিফ্লাক্স এগুলো দিতে পারেন। হ্যাঁ, এটা টেস্টটা ভালো। $250 দাম, ওইরকমই 250-300 টাকা এরকম হয়ে গেছে, এখন দাম বাইরে গেছে। 2 চামচ 3 বেলা এটা খাওয়ার পর। হ্যাঁ, সিরাপের কাজটা কি এই জিনিসটা তো বুঝতে হবে। এটা অ্যান্টি আলসারেন করে কি, আমাদের যে খাবার দাবার খাওয়ার পরে যে আমাদের পেটে অ্যাসিড সিক্রেশনটা হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড, মনে আছে অ্যানাটমি ফিজিওলজিতে বলছিলাম, আমরা যখন খাবারটা খাই আমাদের পাকস্থলীর ওয়াল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নামে এক ধরনের অ্যাসিড সিক্রেশন হয়। ওই অ্যাসিডটা কি করে, খাবারের সাথে আগত যত প্রকার ক্ষতিকর রোগ জীবাণু আছে সেগুলোকে নষ্ট করে ফেলে, প্লাস খাবারটাকে পুড়ে ভস্ম করে দিয়ে হজম হওয়ার জন্য একটা সুন্দর মানে প্রপার পরিবেশ তৈরি করে, তাই না। তাহলে ওই যে এখন ওই অ্যাসিডটা যদি পেটের মধ্যে যখন আসবে, কখন আসে, আমরা যে টাইমে খাবারটা খাই ওই টাইমে সে মানে তার ওই টাইমটা রুটিনটা মুখস্থ হয়ে যায়, সে ওই টাইমেই চলে আসে। এখন আপনি যদি ওই টাইমে খাবারটা না খান, তাহলে পেটের ভিতরে আসার পরে পাকস্থলীতে এসে কী করবে, খাবার দাবার নাই। যেমন আপনারা এখানে বসে আছেন, আমি আসি না, আপনি এটা তো দুষ্টামি করবেন না। এখন না হলে আপনি একটু ম্যাচিওর হয়ে গেছেন, এখন এগুলো বোঝেন। আর ছোটো বাচ্চা হলে কী করবে, ওরা তো দুষ্টামি করবে না। তো ওইরকম হাইড্রোক্লোরিক অ্যাসিডটা পেটের ভিতরে আসার পরে যদি দেখে যে পেটের ভিতরে কোনো খাবার দাবার নাই, সে কী করে, ওই পাকস্থলীর ওয়ালটাতে পুড়ে ফেলে, তো পুড়ে ফেলে ঘা হয়ে আলসার হয়ে যায়। এই তো আলসারটা। তো সেক্ষেত্রে আমরা কী করি, ওই অ্যান্টি আলসারেন্টটা খাইলে, গ্যাসের ওষুধটা খাইলে ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশনটা কমে যায়। মনে করেন আগে মনে করেন যে 100 ml আসতো, ওইটা খাওয়ার পরে 50 ml আসে, কমায় দেয়। কম আসলে ওই জ্বালা পড়াটা কম করে, ওখানে ঘা হয়ে গেছে না, পুড়ে গেছে না, ওইখানে যদি আরও অ্যাসিড আসে, কাটা ঘায়ে নুনের অ্যাসিডের মতো অবস্থা হয়। তো অ্যাসিডটা যখন কমে যায় তখন জ্বালা পড়াটা কম করে, এই তো কাহিনী। আর এটা করে কি, এই সিরাপটা করে কি, এটা হলো ক্ষার আর অ্যাসিডের কথা মনে আছে, ক্ষার আর ক্ষারক মনে আছে না, অ্যাসিড আর ক্ষার।
তো এটা হলো ক্ষার, হ্যাঁ, পটাশিয়াম থাকে, তো পটাশিয়াম হাইড্রোক্লোরাইড থাকে এটার ভিতরে, তারপরে আপনার ক্যালসিয়াম কার্বনেট থাকে আর ম্যাগনেসিয়াম থাকে। এই জিনিসগুলা কি কি করে? ক্ষারের কাজ করে। ক্ষারের কাজটা কি করে? ক্ষার আর অ্যাসিড বিক্রিয়া করে পানি তৈরি করে না? পেটের ভেতরে যে অ্যান্টি আলসারেন্ট তো আর 100% অ্যাসিড সিক্রেশন অফ করতে পারে না, কমায় দেয়, বাট তারপরেও কিছু অংশ থাকে না, অ্যাসিডটা থাকে তো কিছু অংশ। ওই ক্ষারটা গিয়ে ওই ক্ষারটা খাইলে কি হয়, ওই অ্যাসিড থাকার পরে জ্বালা পোড়া করতেছে না, সামান্য হইলেও তো অ্যাসিডটা আসছে ভিতরে, টোটালি তো আর অফ হয় নাই। ওই ক্ষারটা গিয়ে ওই অ্যাসিডটুকু যতটুকু আসছে ওটার সাথে বিক্রিয়া করে পানি বানায় ফেলে, তাহলে টোটালি জ্বালা পোড়া বন্ধ। এইটা করে কি, গ্যাসের ওষুধটা অ্যাসিডের সিক্রেশনটা কমায়, বাট কিছু তো আসে, ওই যতটুকু থাকে এটা হলো ক্ষার, ওই ওই অতটুকু পেটের মধ্যে যাওয়ার পরে ওই যতটুকু অ্যাসিড থাকে ওটার সাথে বিক্রিয়া করে পানি বানায় ফেলে। ক্ষার আর অ্যাসিডের বিক্রিয়াতে কি হয়, পানি তৈরি হয় না? মনে আছে, ছোটবেলায় পড়ছিলাম আমরা। অ্যাসিড আর ক্ষার একটার বিপরীত, দুজন একসাথে মিলিয়ে দিলে পানি হয়ে যায়, বুঝতে পারছেন? এই জন্য এটা আমরা খাই, খাওয়ার পরে খাইতে হয়। খাওয়ার পরে ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন কাজ করতেছে, কাজ করা শেষ, তারপরে আমরা এটা খাই। তো খাওয়ার সময়, খাওয়ার আগে খাইলে কি হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড শেষ, খাবারই ভাই পেটে ঠিক মতো হজম হবে না, খাবার রোগ জীবাণুগুলো মরবে। তো আমি খাবারটা খাইলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড ওর কাজটা করে ফেললো, তারপরে আমি সিরাপটা খাইলাম, ওর তো কাজ শেষ, ওর আমি কি করবো? যাও, আপনাদের ক্লাস শেষ, তারপর আপনার কি বসে রেখে আমার লাভ আছে? বুঝতে পারছেন? তো খাওয়ার পরে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ কমপ্লিট হয়ে গেছে, সে ওই যে খাবারের সাথে আগত ক্ষতিকর রোগ জীবাণুগুলো ধ্বংস করে ফেলছে, তখন আমরা গ্যাসের ওষুধটা, এই সিরাপটা খেয়ে ফেলি, যে যতটুকু থাকে অবশিষ্ট অতটুকুকে নিউট্রাল করে ফেলে। বুঝতে পারছেন? এই জন্য এটা খাওয়ার পরে খেতে হয়, এটা আগে খেলে কি সমস্যা, অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে ফেললে আপনার খাবার দাবার হজম ঠিক মতো হবে, খাবারের সাথে ক্ষতিকর রোগ জীবাণুগুলো থাকলে আপনার ওগুলো দিয়ে সমস্যা হবে না। এই জন্য এটা খাওয়ার আগে খাওয়া যাবে না, ঠিক আছে? বুঝতে পারছেন? বুঝে বুঝে পড়বেন, তাহলে সহজ লাগবে, না বুঝে পড়বেন তাহলে কি হবে? আর কি দিবেন? সবই তো দিলাম, মাখাই দিলাম না, একদম সবকিছু দিয়ে খালি খাবেন। তারপরে হলো অ্যানেমিয়া ইন প্রেগন্যান্সি। অ্যানেমিয়া ইন প্রেগন্যান্সি, অ্যানেমিয়ার লক্ষণ কি? চোখের নিচে, এই যে জিহ্বার উপরে, হাতের তলা, পায়ের তলা ফ্যাকাশে হয়ে যাবে, হলুদ না, ফ্যাকাশে, মলিন, পেল। বুঝতে পারছেন? চোখের নিচের অংশ, জিহ্বার উপরের অংশ, হাতের তালু, পায়ের তালু, ইভেন শরীরটাও ফ্যাকাশে লাগে দেখতে। যারা ফর্সা তাদের চেহারাটা দেখলে বোঝা যায় যে মলিন হয়ে গেছে, রেডিশ টেডিশ একটা ভাব থাকে, ওটা থাকে না, ফ্যাকাশে লাগে। ঘাস মরে গেলে যেরকম মোনা 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 মোনা, মাছ মরে গেলে যেরকম ফ্যাকাশে লাগে না, হলুদ না কিন্তু। জন্ডিস হলে চোখের সাদা অংশ, জিহ্বার নিচে, হাতের তলা, পায়ের তলা হলুদ হয়ে যায়। হলুদ আর ফ্যাকাশে কিন্তু আলাদা, কথা বুঝতে পারছেন? ফ্যাকাশে মানে মলিন, একদম নিস্তব্ধ, কোনো প্রাণ নাই, দেখলেই মনে হয় যে মরা মরা, হ্যাঁ, ওরকম হয়ে যায়, ঠিক আছে? এই জায়গাগুলো হলুদ হয়ে যায়, তখন আমরা বুঝতে পারবো যে অ্যানেমিয়া, ঠিক আছে? তখন আমরা কি টেস্ট করব? সিমটম এটাই যেটা বললাম, ইনভেস্টিগেশন করব কি, একটা সিবিসি করব, ঠিক আছে? সিবিসি করে দেখব হিমোগ্লোবিনটা কত আছে। 10-এর নিচে থাকে নর্মালি, 12 থাকা ভালো গ্রাম পার ডিএল, হ্যাঁ? তো এটা নর্মালি 10 থাকলেও আমরা বলি যে চলে, ওষুধপত্র দিলে এটা বাড়ে, কিন্তু 10-এর নিচে থাকলে আমরা কি বলবো? 10-এর নিচে যদি থাকে ট্রিটমেন্ট দিব কি, হয় ব্লাড দিতে বলবো, নইলে কি বলবো, আয়রন স্যালাইন। আয়রন স্যালাইন বাজারে কি পাওয়া যায়? ফেরিসেন, ম্যালটোফার, হ্যাঁ, ফেরিক্স ভি ইনজেকশন, ফেরিসেন। এটা 250 আছে, 500 আছে, 1 গ্রাম আছে। কোনটা কারে দিব? ওজন যদি 50-এর উপরে হয় 1 গ্রাম, যদি ওজন যদি 40-এর উপরে হয় 500, ওজন যদি 40-এর নিচে হয় 250, ঠিক আছে? হিসাব বুঝছেন? এটা 3টা দিলে রক্ত 2 বাড়বে, 3 সপ্তাহে 3টা দিব, রক্ত 2 বাড়বে। এখন রক্ত যদি আপনার 12 থাকা লাগবে, 12-র কম যদি থাকে, যদি 10 থাকে, 3টা দিব,
12 হয়ে যাবে, সাথে খাওয়ার ওষুধ দিব। আর যদি অথবা 1 ব্যাগ রক্ত দিলেও 2 বারে। সাথে আয়রন ক্যাপসুল দিব। ক্যাপসুল আয়রন মালিফা দিতে পারেন, অথবা কি দিতে পারেন, জিপ সিআই, জিফল সিআই, ফেরোজি সিআই, পিনেট সিআই, পিনিট সিআই, হ্যাঁ যত সিআই আছে এগুলো রাতে একটা করে 3 মাস দিয়ে যান। হ্যাঁ, প্রেগনেন্সিতে তো আমরা আয়রন দিয়েই দিই, চলেই, আয়রনটা কন্টিনিউয়াস চলে, তাই না? আর সাথে যদি দেখি যে রক্তটা বেশি কম আছে, আয়রন স্যালাইন অথবা কি ব্লাড দিতে বলি। রক্তটা কম থাকলে কি সমস্যা হবে, বাচ্চা ঠিক মতো বৃদ্ধি পাবে না, বাচ্চার হাড় মাংস তৈরি হবে না, রক্ত ঠিক মতো তৈরি হবে না, বাচ্চা অপুষ্ট হবে, বাচ্চার স্বাস্থ্য ভালো হবে না, দুর্বল হবে, বাচ্চাটা চিকন চাকন হবে, ওয়েট ভালো হবে না, ব্রেন হবে না, বুদ্ধি হবে না। বুঝতে পারছেন? তো ব্লাডটা পরিপূর্ণ পরিমাণে পারফেক্ট ভাবে কি করতে হবে, থাকাটা জরুরি। ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, ভেরিসেন্টটা হলো 40-এর নিচে যদি ওজন হয় 250, 40 থেকে 50 কেজি পর্যন্ত 500, 50-এর উপরে থাকলে 1 গ্রাম। ঠিক আছে? তিন সপ্তাহে 3টা দিলে 2 বাড়বে, ওটা আপনার কত দরকার সেই অনুযায়ী দিবেন। ইউটিআই ইন প্রেগনেন্সি, এটার সিমটম কি হবে? হ্যাঁ, শিরায় ইঞ্জেকশন, শিরায়। একমাত্র অ্যান্টিবায়োটিক আর ব্যথার ইঞ্জেকশন গুলো আর ভ্যাকসিন গুলো আমরা মাংসে দিই। অ্যান্টিবায়োটিকটা শিরায়ও দেই, মাংসেও দিই। আর ব্যথার ইঞ্জেকশন ভেইনও দেওয়া যায়, আবার মাংসও দেওয়া যায়, কিন্তু ভ্যাকসিন গুলো আমরা নর্মালি। ঠিক আছে, আচ্ছা। বুঝিনি, আপনার কথাটা বুঝিনি, আমাকে একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, 250 তো থাকে, 250 পাওয়ারেরই আছে। 3 ধরনের পাওয়া যায়, 250 পাওয়ারেরও পাওয়া যায়, 500 পাওয়া যায়, 1 গ্রামও পাওয়া যায়। 3 সপ্তাহে 3টা দিবে। হ্যাঁ, সপ্তাহে 3টা বলতে 3 সপ্তাহে 3টা, প্রতি সপ্তাহে একটা করে, 3 সপ্তাহে 3টা। বুঝেন নাই? 3 দিনে 3টাও দেওয়া যায়, যদি বেশি ইমার্জেন্সি হয় প্রতিদিন একটা করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট যদি ইমার্জেন্সি না হয় আস্তে ধীরে দিলেন। বুঝেন নাই? বা একদিন পর পরও দেওয়া যায়, 3 দিন পর পর দেওয়া যায়, মানে এসেনশিয়াল না, আপনি প্রতিদিন একটা করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আজকে একটা, কালকে একটা, পরশু একটা দিলেন, অথবা একদিন পর পর দিলেন, বা 3 দিন পর পর দিলেন, বা ম্যাক্সিমাম 3 সপ্তাহে 3টা, এর বেশি লেট করা যাবে না, মানে 1 সপ্তাহের মধ্যে দেওয়া লাগবে আরেকটা। নইলে একদিন পর পর দেওয়া যায়, 2 দিন পর পর দেওয়া যায়, 3 দিন পর পর দেওয়া যায়, মানে আপনি 1 সপ্তাহের বেশি লেট না করাই ভালো, কারণ ওই তখন আবার কমে। 1 গ্রামের 3টা দিলে 2 বারে। এখন আপনি ওই হিসাব করে নেন, মানে 3 গ্রাম দিলে 2 বারে, তো 500 যদি দেন আপনি, 500 3টা দিলে আপনার 1 বাড়বে বা 1.5 বাড়বে। সাথে একটু খাওয়া দাওয়া করলে মোটামুটি ভালোই বাড়ে। ঠিক আছে, আচ্ছা। প্রেগনেন্সিতে প্রস্রাবের ইনফেকশন হলে কি হবে? রাস্তায়, প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া, ঘন ঘন প্রস্রাব হবে, প্রস্রাব ক্লিয়ার হবে না, হ্যাঁ, বমির ভাব হবে, জ্বর থাকবে, তাই না? প্রস্রাবের ইনফেকশন হলে বমির ভাবও থাকে। ইনভেস্টিগেশন কি করবেন? একটা সিবিসি করবেন,
ইউরিন আরই করবেন, একটা আলট্রা করবেন। কে ইউবি মানে কিডনি ইউরিনারি ব্লাডার, কিডনি ইউরিনারি ব্লাডার মানে কিডনিও দেখবো, অনেক সময় কিডনিতে পাথর হতে পারে, এটাও চেক দিলাম, আর প্রস্রাবের থলিটাও দেখলাম। আর প্রস্রাব পরীক্ষাতে আমরা পার্সেল পাবো, এগুলো আমরা প্যাথোলজিতে আলোচনা করবো, কি কোনটাতে কি পাবো না পাবো, এটা প্যাথোলজিতে আলোচনা করবো। বুঝতে পারছেন? প্রেগনেন্সিতে মোটামুটি যদি আমি 9 মাস ধরি, এটাকে 3 ভাগে ভাগ করলে ফার্স্ট ট্রাইমাস্টার মানে কি প্রথম 3 মাস, সেকেন্ড ট্রাইমাস্টার দ্বিতীয় 3 মাস, থার্ড ট্রাইমাস্টার লাস্ট 3 মাস, তাই না? 9 মাস যদি আমি এভারেজ ধরি, তাইলে 3 মাস 0 থেকে 3 মান্থ, 3 থেকে 6 থেকে 9 মান্থ বা তার বেশি, তাই না? এরকম। তাহলে ট্রিটমেন্টটা হলো প্রথম 3 মাসে সেফোরক্সিম প্লাস ক্লেভোনোরিক অ্যাসিড 250-র বেশি দেওয়া যাবে না, 500 দেওয়া যাবে না। তাহলে ট্যাবলেট কি ফিউরোটিল প্লাস দিলেন মনে করেন, কত দিবেন? 250। হ্যাঁ, প্রথম 3 মাসে কত দিব? 250। তারপরে চতুর্থ মাস থেকে লাস্ট মাস পর্যন্ত 500 দেওয়া যাবে, ঠিক আছে? বুঝতে পারছেন? প্রথম 3 মাসে 250 দিতে হবে, কারণ বাচ্চাটার গ্রোথ হচ্ছে, তো ওই সময় অ্যান্টিবায়োটিকের পাওয়ারটা বেশি দিলে বাচ্চার ক্ষতি হতে পারে, ওই জন্য 250 দিব। আর তারপরে চতুর্থ মাস থেকে পঞ্চম মাস পর্যন্ত কি? হ্যাঁ, একটা ওষুধ সাথে অ্যান্টি আলসারেন তো তার চলতেছেই, তাই না? অ্যান্টি আলসারেন দিবেন, আলসারেন যে ভনপ্রাজন বাদে, তাই না? এটা বাদে দিবেন, অন্য যে কোনোটা দিবেন। সাথে আপনার বলে দিবেন, ও পেট ব্যথা থাকে তো অ্যালজিন দিতে হবে। পেট ব্যথা থাকে না নাকি? অ্যালজিন দিবেন 1টা করে 3 বেলা পেট ব্যথা হলে, আর 2টা করে 3 বেলা দিবেন যদি পেট ব্যথা বেশি হয়, ঠিক আছে? পেট ব্যথা হইলে 1টা করে 3 বেলা, পেট ব্যথা বেশি হইলে কি? বুঝতে পারছেন? দুবারই তো ডোজ। প্রথম 3 মাসে 250 দিব, 500 দিব না। যদি এরপরে হয়, চতুর্থ মাস থেকে হয়, তাহলে কি 500 দিব। বুঝতে পারছেন? অ্যান্টি আলসারেন দিবেন না অ্যান্টিবায়োটিক দিলে? অ্যান্টি আলসারেন ভনপ্রাজন বাদে যে কোনোটা দিতে পারবেন প্রেগনেন্সিতে। আর হলো পেট ব্যথার জন্য এটা দিব, আর যদি জ্বর থাকে তাহলে নাপা দিব, ঠিক আছে? জ্বর থাকতে পারে। আর বমির ভাব থাকলে ওই যে ফিনিস্টেট প্লেন নাপা, ওই ক্যাফেন যেটা অ্যাড করা নাপা, এক্সট্রা দেওয়া যাবে না। এক্সটেন্ড দিতে পারবেন, এক্সট্রা দেওয়া যাবে না। এক্সট্রাতে কি আছে? নাপার সাথে ক্যাফেন অ্যাড করা আছে, মাথা ব্যথার জন্য খাই আমরা। আর এক্সটেন্ড যেটা, ওইটা নাপাটা 665 পাওয়ারের হয়, ওটা খাইলে সমস্যা নেই। বাট এক্সট্রাটা না দেওয়াই বলো, ক্যাফেনটা ক্ষতি করে বাচ্চার জন্য, কফি যেমন। হ্যাঁ, সমস্যা নেই, শুধু প্যারাসিটামল। প্রথম 3 মাস প্রেগনেন্সির প্রথম 3 মাস পর্যন্ত আমরা 250 পাওয়ার দিব, 500 দিব না। আর চতুর্থ মাস থেকে যদি ইনফেকশন আসে তখন আমরা 500 দিব। কথা বুঝতে পারছেন? তখন তো 500 দিব। বুঝছেন আমার কথা?
বুঝি নাই। 7 দিন অফ। অ্যান্টিবায়োটিকের ডোজ 7 দিন খেলেই এনাফ। 5 দিনেও হয় অনেক সময়। 14 দিন লাগে না, মানে প্রস্রাবের ইনফেকশনের জন্য 14 দিন লাগে না, 7 দিনে হয়ে যায়। এটা খুব সিরিয়াস কিছু না, এটা জাস্ট রোগীকে বলতে হবে আপনি বেশি বেশি পানি খাবেন। পানি খাওয়া যদি বাড়ান, কম খায়, তাহলে ইনফেকশন সারা জীবন ওষুধ খেলেও ভালো হবে না। পানি খাওয়া বাড়াতে হবে, কারণ ইনফেকশনের গল্পটা মনে আছে আমি যে বলছিলাম অ্যানাটমি ফিজিওলজিকে আমি পড়াইছিলাম, তাহলে তো গল্পটা মনে বলা হয় নাই। ওই যে প্রস্রাবের রাস্তা দিয়ে ইনফেকশনটা উপরের দিকে ওঠে, কিন্তু আমরা যখন যদি প্রস্রাব করে ফেলি ওই প্রস্রাবের সাথে ইনফেকশনটা ধুয়ে চলে যায়। তো আমি যদি পানি কম খাই তাহলে কি সারাদিনে প্রস্রাব করি, 1 বার 2 বার প্রস্রাব করি, ওই সময়ের মধ্যে ইনফেকশনটা ভিতরে চলে আসে। আর পানি যদি বেশি খাই প্রস্রাবটা ঘন ঘন হয়, মানে ঘন ঘন বলতে 3-4 বার সারাদিনে। তো একটা ইনফেকশন মোটামুটি উঠতে 12 ঘন্টা সময় লাগে। এর মধ্যে যদি আমি প্রস্রাব করতে পারি তাহলে ইনফেকশনটা আর উপর পর্যন্ত উঠতে পারে না, মানে প্রস্রাব করে প্রস্রাবের সাথে ধুয়ে ইনফেকশনটা বাইরে বের হয়ে যায়। তো এই জন্য পানিটা বেশি খাওয়া জরুরি। মেয়েরা একটু পানি কম খায়, প্রেগনেন্সিতে পানি কম খায় একটু, এমনি পেটটা ফুলা ফুলা লাগে, ভরা ভরা লাগে, পানি বেশি খেলে আরও পেটটা ভারী ভারী লাগে, ওই জন্য কষ্ট হয় জন্য পানি কম খায়। তো এই সময় প্রস্রাবটা ইনফেকশন হয়ে যায়, ওই যে জীবাণুগুলা উপরে চলে আসে। আবার শীতকালে আমরা প্রস্রাবটা আটকায় রাখি, আলসেমি করি, তো আটকায় রাখলেও অনেক সময় ওই যে ইনফেকশনটা উপরে চলে আসে। 8 থেকে 10 লিটার, 8 থেকে 10 গ্লাস। একবারে 2 বারে নাই, অল্প অল্প করে খাবেন, সারাদিনে 2-3 লিটার খাইলেই হয়। 2 লিটার মানে তো খাওয়া হয়। তো হবে না, ছেলেদের প্রস্রাবের রাস্তা নাই, সম্ভাবনা কম, কারণ রাস্তাটা লেন্থ থাকে না, একটু বেশি থাকে, ওই জন্য কম হয়। মেয়েরা আবার প্রতি মাসে মাসে শরীর খারাপ হয়, ওই জায়গাটা তো ভিজে থাকে, স্বেচ্ছাতে থাকে, অনেকে অপরিষ্কার থাকে, প্যাডটা ঠিক মতো চেঞ্জ করে না, লেট করে চেঞ্জ করে, আলসেমি করে, ওই জায়গাটা ভেজা স্বেচ্ছাতে থাকে, ওই জন্য নোংরা থাকলে ওই সময় আরও ইনফেকশনের চান্সটা বেশি। ওই জায়গাটা তখন ঢাকনা নাই, ওপেন থাকে না, ইনফেকশনটা জলদি। আর ওদের তো প্রস্রাব রাস্তাটা ছোট, ছেলেদের কি একটু লম্বা থাকে না, বাইরের দিকে বাড়ানো থাকে, ইনফেকশনটা যাইতে সময় বেশি লাগে। ওদের জায়গাটা ছোট থাকে, আবার যেহেতু চিপা থাকে বেশি, ওইখানে নোংরাটা বেশি থাকে, অপরিষ্কার থাকলে, নোংরা থাকলে ওই রোগটা তাড়াতাড়ি ছড়ায়। এই জন্য ম্যাক্সিমাম মেয়েদেরই যারা অপরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে না, পানি কম খায়, তাদের এই ইনফেকশনটা হয়েই থাকে, দেখবে প্রায় হয়, সাদা স্রাব হয়, এই ইনফেকশনটা হয়। বুঝেন নাই? ঠিক আছে। আজান দিয়ে দিল। তাহলে একলামশিয়া, প্রি একলামশিয়া মানে প্রেগনেন্সিতে অনেক সময় আমরা ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে রাখতে পারি না, রেগুলার চেক করা হয় না, তখন প্রেশারটা বেড়ে যায়, হাতে পায়ে পানি আসে, পানি এসে তখন কি হয়,
খিচুনি হয়। কথা বুঝতে পারছেন? একলামশিয়া আর প্রি একলামশিয়া। প্রি একলামশিয়াটা হলো খিচুনি আসার আগ পর্যন্ত প্রেশার বেড়ে যায়, পায়ে পানি আসে, পা ফুলে যায়, প্রস্রাবটা কমে যায়। আর যখনই খিচুনি চলে আসে তখন ওটা একলামশিয়া হয়ে যায়। কথা বলছেন? প্রি মানে কি? আগে। প্রি একলামশিয়া মানে কি? একলামশিয়ার আগের মুহূর্ত। প্রেশার বেশি থাকবে, পা ফুলে যাবে, হাতে পায়ে পানি আসবে, হ্যাঁ, আর হলো গিয়া রক্তচাপ মানে বাড়বে, সেটাই বললাম আর কি। আর যখন খিচুনি হয়ে এরপরে খিচুনিটা শুরু হয়, যখন খিচুনিটা শুরু হয় তখন সেটা একলামশিয়া হয়ে যায়। একলামশিয়া মানে এগুলা থাকবে, সাথে খিচুনি হবে। আর প্রি একলামশিয়া মানে শুধু এগুলো থাকবে, খিচুনিটা থাকবে না। খিচুনি হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত প্রি একলামশিয়া, খিচুনি হয়ে গেলে একলামশিয়া। পরীক্ষা নিরীক্ষা তেমন একটা লাগে না, এটা প্রেগনেন্সিতে হয়। আমরা জাস্ট কিডনির একটা পরীক্ষা করি আর একটা ইউরিন পরীক্ষা করি, ঠিক আছে? অনেক সময় ইউরিনের সাথে প্রোটিন যায়, ঠিক আছে, অ্যালবুমিন যায়। একটা আলট্রাও করবো, হ্যাঁ, বাচ্চা ঠিক আছে কিনা। খিচুনি হইলে অনেক সময় বাচ্চার ব্রেনে চাপ পড়ে, ঠিক আছে? ঠিক আছে, হয়েছে? ইউরিনারি সেরাম ক্রিয়েটিনিন আর ইউএসজি প্রেগন্যান্সি প্রোফাইল। ট্রিটমেন্ট সহজ জিনিস। হাতে পায়ে পানি আসলে কি দিব আমরা? ল্যাসিক্স দেওয়া লাগে না? মনে আছে? তিন দিন দিলেই হয়, বেশি দেওয়া লাগে না। 3 দিন থেকে 5 দিন প্রয়োজন মতো, হ্যাঁ। আর সাথে কি দিব? প্রেশারটা বেড়ে যাবে, তাহলে প্রেশারটা বাড়লে প্রেগনেন্সিতে আমরা প্রেশার যেটা দেই মিথাইল ডোপা দেই, সার ডোপা, হ্যাঁ, অন্য ওষুধগুলো দেওয়া যায় না। আড়াইশো পাওয়ারের হয়, 2 বেলা দিলেই হয়, 1 বেলাও দেওয়া যায়, প্রেশারের উপরে কন্ট্রোল করে, হ্যাঁ। চলবে, দিয়ে দিব, মানে প্রেগনেন্সি হওয়ার আগ পর্যন্ত প্রেশার। সকাল 8টা, বিকাল 4টা, ঠিক আছে? লিখে দিবেন সকাল 8টা। কেন বলেন তো? ফুসিডটা খাইলে প্রস্রাবটা বেশি বেশি হবে, তো প্রস্রাবটা যদি বেশি বেশি হয় তাইলে রাতে ঘুমাইতে পারবে? সকালে দিবেন, সারাদিন প্রস্রাব করবে, বিকালে দিবেন, সন্ধ্যা পর্যন্ত প্রস্রাব করবে, তারপরে ওষুধের অ্যাকশন চলে যাবে, রাতে কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? রাতে যদি দেন তাহলে কি হবে? সারা রাত প্রস্রাব করবে না ঘুমাবে, ঠিক আছে? ঠিক আছে। আর খিচুনির জন্য সিডিল দিয়ে দিবেন, বারবিটও দেওয়া যায়। একই বারবিট যেটা দেন, দুটো একই কাজ করে। সিরিয়ালটা অ্যাভেলেবল পাওয়া যায়, বারবিটটা অনেক সময় থাকে না। খিচুড়ি হাত পা খিচবে, এমন করবে, মানে এমন করবে, অস্থির হয়ে যাবে, মুখ টুক চোখ টোক উল্টে দিবে, ছটফট করবে, লাফালাফি করবে, এই আর কি। এই খিচুড়ি যদি এই বয়সে খিচুড়ি শিখাইতে হয়, ছোট বাচ্চারা দেখেন না, চোখ উল্টে একদম, মানে চোখ হাত পা ছড়াছড়ি শুরু করে, মুখ দিয়ে ফেনা চলে আসে, কাঁপাকাঁপি করে, এগুলো আর কি, ঠিক আছে? আর এখন পেশেন্টদেরকে বলে দিবেন যে পা ঝুলাইয়ে বসা যাবে না, বসলে একটা পা টুলের উপরে রেখে বসবে, শোয়ার সময় পায়ের নিচে বালিশ দিয়ে শুবে, আর কি লবণ জাতীয় খাবার কম খাবে, প্রেশারটা চেক করবে, ঠিক আছে? প্রেশার কন্ট্রোলে রাখতে হবে। ওটা 2 বেলা দিলাম, অনেক সময় 2টা করে 2 বেলা দেওয়া লাগে, 3 বেলা দেওয়া যায় প্রেশার ওষুধটা। ওটা প্রেশার কন্ট্রোলে রাখার জন্য যা করা দরকার সেটা করবে, ঠিক আছে? বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? প্রেশারটা ওই বাচ্চা হওয়ার আগ পর্যন্ত প্রেশার কন্ট্রোলে থেকে গেলে বাদ দিয়ে দেবো, বাচ্চা হয়ে গেলে তারপর বাদ দিয়ে দেবো। মূলত এই রোগটা লাস্টের 3 মাসে হয়। কথা বুঝতে পারছেন?
এনটি মানে কি আগে, আর পোস্ট মানে পরে, পার্টাম মানে ডেলিভারি। ডেলিভারির আগে হ্যামোরেজ মানে কি রক্তক্ষরণ। ডেলিভারির আগ মুহূর্তে যদি রক্তক্ষরণ হয় মাসিকের রাস্তা দিয়ে, বাচ্চা বের হওয়ার আগ দিয়ে রক্ত বেরোচ্ছে, পানি ভাঙার পরিবর্তে কি রক্ত ভাঙতেছে। আবার বাচ্চার ডেলিভারি কমপ্লিট, তার ব্লিডিংটা বন্ধ হচ্ছে না, ব্লিডিং হচ্ছে। তার মানে কি মূলত ব্লিডিংটা হয় আমাদের প্লাসেন্টা বা ফুল থাকে না, এই ফুলটার সাথে ব্লাডের সম্পর্ক থাকে, রক্তনালীর সম্পর্ক। ফুলটা যদি কোনো কারণে নড়ে যায়, চলে যায়, একটু সরে যায় কোনো কারণে, সেটা ঝাঁকির কারণে হতে পারে, পড়ে গিয়ে অ্যাক্সিডেন্টালি হতে পারে, যে কোনো কারণে হতে পারে, হ্যাঁ, সেক্ষেত্রে ব্লিডিং শুরু হয়। ওই ফুলটা একটু নড়ে চড়ে গেলেই ব্লিডিং শুরু হবে। আবার যখন ডেলিভারি করতেছি, ডেলিভারি কমপ্লিট, ফুল টান দিয়ে বের করে ফেললাম, বের করার পরে ফুলের কিছু অংশ ভিতরে জ্বরের সাথে লেগে থাকলো, ব্লিডিং বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত ফুলের সব কিছু বের হয়ে আসবে। কথা বুঝতে পারছেন? ফুলটা হলো ম্যাগনেটের মতো, রক্ত টেনে টেনে আনে। তো ফুলটা মানে প্লাসেন্টা, যেটাকে বলি আমি মেডিকেল ভাষায় প্লাসেন্টা বা ফুল, বাংলায় যেটা বলি ফুল, প্লাসেন্টাটা হলো ম্যাগনেটের মতো, জ্বরের সাথে যখন টাচ লাগবে তখনই ব্লাড টেনে আনবে। তাহলে যদি আমি এনটি মানে কি আগে, পার্টাম মানে ডেলিভারির আগে রক্তপাত, ওই বাচ্চা পেটে আছে এখনো বের হয় নাই, কোনো কারণে ওই যে সিএনজি দিয়ে হাসপাতালে আনতেছে, ওই সময় ঝাঁকিয়ে ফুলটা একটু নড়ে চড়ে গেলে অনেক সময় প্লাসেন্টাটা সামনের দিকে থাকে বা বাচ্চা ভিতরে থাকে, তো ওই ঝাঁকিয়ে প্লাসেন্টাটা নড়ে যায়, সরে যায়, ওটাকে বলি প্লাসেন্টা প্রিভিয়া বলি। আবার অনেক সময় প্লাসেন্টাটা আপনার ওই ঝাঁকিয়ে সরে যায়, একটু ফাঁকা হয়ে যায়, ওই সময় ওখান থেকে ব্লিডিং শুরু হয়। এরকম ব্লিডিং হলে এটাকে বলবো অ্যান্টিপার্টাম হেমোরেজ। আর যদি ডেলিভারি কমপ্লিট, বাচ্চা বের করে ফেলছি, ওই প্লাসেন্টার টান দিয়ে বের করে ফেলছি, বাট প্লাসেন্টার কিছু অংশ ভিতরে লেগে আছে, ওই অবস্থায় ব্লিডিং বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত প্লাসেন্টার অংশটা আমরা সরায় ফেলবো। জ্বরের সাথে প্লাসেন্টা লাগানো থাকে না, তার উপরে বাচ্চা থাকে না, বাচ্চার নারী দিয়ে প্লাসেন্টা দিয়ে সংযুক্ত থাকে না, ভুলে গেছেন? আচ্ছা, এটা হলো জরায়ু, বাচ্চাটা এখানে থাকে না, হ্যাঁ, এইখানে থাকে প্লাসেন্টাটা, আর বাচ্চার নাভির সাথে একটা ই দিয়ে এখানে সংযুক্ত থাকে, হ্যাঁ, হ্যাঁ, এটা হলো প্লাসেন্টা, হ্যাঁ, মানে ফুল, এই জ্বরের সাথে লাগানো থাকে প্লাসেন্টা, ঠিক আছে। প্লাসেন্টাটা মূলত একটা ছাঁকনি, মায়ের রক্তনালী, মায়ের থেকে জরায়ুর মাধ্যমে রক্ত, খাবার দাবার, পুষ্টি সব এই প্লাসেন্টার ভিতর দিয়ে সেকে বাচ্চার ভিতরে যায়। তাহলে প্লাসেন্টাটা একটা ছাঁকনির মতো কাজ করে। এখন বাচ্চার শরীরে কি যাইতে পারবে কি পারবে না ওইটা নিয়ন্ত্রণ করে প্লাসেন্টা, ঠিক আছে। জরায়ুর উপরে থাকে বা এর ভিতর দিয়েই মায়ের শরীর থেকে খাবার দাবার, পুষ্টি, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন, রক্ত, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড যা লাগে এর ভিতর দিয়ে চলাচল করে। এইটা দিয়ে এই যে রক্তনালী দিয়ে বাচ্চার নাভির মাধ্যমে, ওই যে বাচ্চার যে নারী থাকে, নারীর মাধ্যমে বাচ্চার শরীরে যায়। তাহলে প্লাসেন্টা দিয়ে ওই আমরা মা যে মেডিসিন খায়, সব মেডিসিন কি বাচ্চার শরীরে যাইতে পারে? যে মেডিসিনগুলো প্লাসেন্টার ব্যারিয়ারটা ক্রস করতে পারে, এই ছাঁকনিটা ক্রস করতে পারে, সেই ওষুধগুলা আমরা মাকে দিতে পারবো না। যে মেডিসিনগুলা প্লাসেন্টার ছাঁকনি ভেদ করতে পারে সেই মেডিসিন আমরা মাকে দিব না, যেমন পেইন কিলার, ব্যথার ওষুধ, এগুলো মাকে আমরা দেই না। কেন? এগুলো প্লাসেন্টার ব্যারিয়ার ভেদ করে বাচ্চার শরীরে যায়, বাচ্চার ক্ষতি করে। তাহলে যে ওষুধগুলা প্লাসেন্টার ব্যারিয়ার ভেদ করতে পারে না সেই ওষুধগুলো আমরা মাকে দিতে পারি, যেমন প্যারাসিটামল দিতে পারি, অ্যান্টিবায়োটিক দিতে পারি, অন্য যে ওষুধগুলো আমরা দিতে পারি ওগুলা এটা ভেদ করে বাচ্চার শরীরে যায় না, সো কোনো ভয় নাই। বুঝতে পারছেন? তাহলে এই জিনিসটা যখন আমরা বাচ্চাটা ডেলিভারি করে ফেলি, বাচ্চাটা দিক দিয়ে বের করে ফেলি, বাচ্চা বের হয়ে গেছে, নাড়িটা কেটে দেয়, এখানে কেটে বাচ্চাটা সরাই ফেলি, এই নাড়িটা এই পর্যন্ত চলে আসে, নাড়িটা হাতে পেঁচায়ে আস্তে 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 টেনে টেনে এই জিনিসটা সরাই নিয়ে আসি। আসার সময় পুরাটা চলে আসে, অনেক সময় একটু টুকরা লেগে থাকতে পারে না, মনে করেন এখানে এটা তো আটকে থাকে আঠার মতো, এটা তো আস্তে করে সরে আসে, মনে করেন এখানে একটু অংশ লেগে আছে, ছিঁড়ে গেছে, ক্লিয়ারলি উঠে আসে না, ওই জিনিসটা আমি ভিতরে হাত দিয়ে ওই ন্যাকড়া ভিজায় গরম পানিতে সুন্দর করে ঘষে 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 একদম পরিষ্কার করে ফেলতে হয়, ক্লিয়ার করে ফেলতে হয়, একটু রাখা যাবে না, হাত ঢুকাই দিতে হয় ভিতরে। ওই সময় তো হাত ঢুকবে, বাচ্চা বের হইতে পারে, হাত ঢুকবে না, হাত ঢুকে ভিতরে একদম সুন্দর করে মুছে টুছে পরিষ্কার করে ঘষে মশে একদম ওয়াশ করে এরকম ক্লিয়ার করে ফেলতে হয়। যদি প্লাসেন্টার একটু টুকরা ওইখানে লেগে থাকে ব্লিডিং বন্ধ হবে না।
বাচ্চার মাথা বের হইতে পারে, হাত ঢুকবে না, আপনার হাত আমার হাত ঢুকবে না হয়তো, বা মায়ের ইয়েটা তো ঢুকবে, মহিলাদেরটা তো ঢুকবে, চিকন হাত না, আর হাত না ঢুকলে লম্বা ইয়ে আছে, ফোর্সেপ আছে, এরকম এরকম লম্বা ফোর্সেপ আছে, টিস্যু হোল্ডিং ফোর্সেপ বলি আমরা। হ্যাঁ, এটা এভাবে চাপাই দিলে এরকম চিকন হয়, এটা দিয়ে ওই যে গজ দেই, গজ কাপড় দিয়ে এটা দিয়ে এভাবে আটকায় ক্লাসের মতো ভিতরে ঢুকাই দেয়, ওটাতে পরিষ্কার করি, সমস্যা নেই, সব কিছুরই সিস্টেম আছে, টেনশনে কিছু নেই। পরিষ্কার করে দিতে হয়, যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার করে ফেলবেন, একটুও থাকবে ততক্ষণ পর্যন্ত ব্লিডিং বন্ধ হবে না। তাহলে পোস্টপার্টাম আর অ্যান্টিপার্টাম তো বুঝতে পারছেন, পরীক্ষা নিরীক্ষার কিছু নাই, এটা তো জাস্ট সিম্পল জিনিস। ট্রিটমেন্ট কি করবেন? অ্যান্টি হ্যামোরেজিক ওষুধের কথা মনে আছে তো? ট্যাক্সিল বা জেমিক মনে আছে? জেমিক বা ট্যাক্সিল, হ্যাঁ, 3 বেলা করে দিবেন, রক্তপাত হলে খাবেন। অ্যান্টিবায়োটিক তো চলবেই, বাচ্চা ডেলিভারি করতে আমরা অ্যান্টিবায়োটিক নর্মালি দেই, এখানে তো আলাদা করে দেওয়ার দরকার নেই, নাকি দেওয়ার দরকার আছে? হ্যাঁ, বুঝি না কি কয়, অ্যান্টিবায়োটিক তো দিবেনি, বাচ্চা ডেলিভারি পরে আমরা অ্যান্টিবায়োটিক রাখবো না? একটা অ্যান্টিবায়োটিক তো পাবেই সে। হ্যাঁ, রক্তপাতটা বন্ধ করার জন্য দিব, সাথে দিব কি ট্যাবলেট, সাইটোমিস। কি দিব? 200 মাইক্রোগ্রাম, 4টা ট্যাবলেট পায়ুপথে একসাথে দিব। সাইটোমিস 200 মাইক্রোগ্রাম, 4টা ট্যাবলেট একসাথে কোথায় দিব? পায়ুপথে দিব, অথবা মাসিকের রাস্তায় দিলেও হয়, যে কোনো জায়গায় দিবেন। ঠিক আছে? না, একটা শেষ হলো। সাইটোমিস 4টা ট্যাবলেট একসাথে পায়ুপথে দিব, পায়খানার রাস্তায়। হ্যাঁ, ক্লাস করতে পারলে ক্লাস করেন, নইলে পরীক্ষা দিতে পারলে পরীক্ষা, যেটা ভালো হয় আপনাদের। বুঝি না, অ্যান্টিবায়োটিক দিলে গাছের ওষুধ দিবেন, ক্লাস করলে ক্লাস করেন, নাইলে নাই। সবাই কি ক্লাস করতে পারবেন? অ্যাবর্শন, হ্যাঁ, অ্যাবর্শনটা বেশ কিছু ধরনের হয়, দেখেন আমি বুঝাই বলি। 1 নাম্বার হইল গিয়া আপনার থ্রেটেন্ড অ্যাবর্শন, থ্রেটেন্ড অ্যাবর্শন। 1 নাম্বার হলো থ্রেটেন্ড কি
2 নাম্বার হলো গিয়া মিসড অ্যাবর্শন। 3 নাম্বার হলো গিয়া সেপটিক অ্যাবর্শন। 4 নাম্বার হলো গিয়া হ্যাবিচুয়াল অ্যাবর্শন। তারপর হলো কমপ্লিট অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন। থেরাপিউটিক অ্যাবর্শন, ক্রিমিনাল অ্যাবর্শন, ইন হ্যাঁ আচ্ছা, ইনভাইটেবল, ইনভাইটেবল, ইনএভাইটেবল, হ্যাঁ ইনএভাইটেবল, এখন শোন আমি এগুলো আপনাদের লাগবে না, জাস্ট আমি আপনাদের জাস্ট কোনটা কি বলে দিচ্ছি, লেখা দরকার নেই, এটা আপনাদের জন্য লাগবে না। অ্যাবর্শন নিয়ে আপনার কোনো কাজ নেই, হাসপাতালে করবে এগুলো কাজ। হ্যাঁ সিস্টার, জাস্ট আপনাকে বুঝতে হবে কোনটা কি অ্যাবর্শন। 1 নাম্বার হলো থ্রেটেন্ড অ্যাবর্শন, যেটা হলো প্রেগনেন্সির শুরুতে অনেক সময় ব্লিডিং হয় প্রথম 7 মাসের মধ্যে, প্রথম 7 মাসে, হ্যাঁ প্রথম থেকে 7 মাসের মধ্যে যে কোনো সময় ব্লিডিং হতে পারে, মাসিকের রাস্তা দিয়ে ব্লিডিং হতে পারে। ব্লিডিং হয়ে গেলে আপনারা ডাক্তারের সাথে অবশ্যই ডাক্তারের কাছে রেফার করবেন, একটা আলট্রা করতে হবে, করে দেখতে হবে বাচ্চা সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি বাচ্চা ঠিকঠাক থাকে টেনশনের কিছু নাই। অনেক সময় ওই যে ঝাঁকি টাকি লাগলে, জরায়ুর আঘাত লাগলে, ওই যে ফুলটা আছে প্লাসেন্টাতে আঘাত লাগলে অনেক সময় ব্লিডিং হতে পারে, নর্মাল, টেনশনে কিছু নাই। আমরা বিশ্রাম দিয়ে দিব, একটা ওষুধ দিয়ে দিব। কি ওষুধ দিব? আলিয়া। কি ওষুধ দিব? ট্যাবলেট আলিয়া 5 মিলিগ্রাম 3 বেলা করে। এলিয়ালেস্টেরল, এলিয়ালেস্টেরল এটা হলো জেনেরিক নাম। হ্যাঁ এটা 3 মাস দিয়ে দিবেন। কখন দিব? থ্রেটেন্ড অ্যাবর্শন হলে, ঠিক আছে। এলিয়ালেস্টেরল এটা চলবে। আচ্ছা গেল। তারপরে হলো গিয়ে আপনার মিসড, মানে বাচ্চা ঠিক আছে, হ্যাঁ ভয় নাই। মিসড অ্যাবর্শন, এটা হলো গিয়া বাচ্চাটা পেটের ভেতর মরে থাকে, ছোট বাচ্চা পেটের ভেতর মরে যায়, মনে করেন কোনো নড়াচড়া পায় না বাচ্চা, মানে অনেক সময় ব্লিডিং হয়, অনেক সময় হয় না। পরে বাচ্চা যখন চেক করি আমরা, আলট্রা করে দেখি বাচ্চার হার্টবিট টার্টবিট কিছু নাই, মানে বাচ্চা মরে আছে, তখন ওটা ওয়াশ করতে হয়, ঠিক আছে। এটা তো আপনাদের কোনো কাজ নেই, হাসপাতালে গিয়ে ডিএনসি করে, ইএনসি ডিএনসি যেটা করা লাগে করে ওটা ওয়াশ করে ফেলবে, ঠিক আছে, আপনারা হাসপাতালে পাঠিয়ে দেবেন। সেপটিক অ্যাবর্শন, পেটের ভিতরে বাচ্চার ইনফেকশন হয়ে বাচ্চা মরে পচে একদম দুর্গন্ধ বের হয়ে যায়, কথা বুঝতে পারছেন। ওটা হাসপাতালে যাওয়ার পরে আলট্রা করতে হবে, আলট্রা করে আমরা দেখবো কি অবস্থা। যদি তখন ওই অবস্থা দেখলে বাচ্চার হার্টবিট টার্টবিট দেখি না একদম মরে টরে যায়, পরে ভিতরে ওয়াশ করতে হবে। প্রচন্ড দুর্গন্ধ বের হয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ 15 দিন, অনেক সময় 1 মাসও মরে থাকে ভিতরে, পচে যায় ভিতরে, জিনিসটা একদম দুর্গন্ধ বের হয়, মায়ের অবস্থা খারাপ হয়ে যায়, অনেকদিন হাসপাতালে ভর্তি থাকা লাগে, অ্যান্টিবায়োটিক চালাইতে হয়। তারপরে হ্যাবিচুয়াল অ্যাবর্শন, কিছু কিছু মহিলা আছে 2 দিন পর পরই বাচ্চা নষ্ট হয়, টানা 3টা বাচ্চা নষ্ট হয়ে গেলে তারপরে বাচ্চা হইলেই নষ্ট হয়, মানে অভ্যাস হয়ে যায় বাচ্চা নষ্ট হওয়া। টানা 3টা বাচ্চা নষ্ট হওয়ার হিস্ট্রি থাকলে আমরা এরপর ওটাকে কি বলবো? হ্যাবিচুয়াল অ্যাবর্শন, মানে কি অভ্যস্ত অ্যাবর্শন। কমপ্লিট অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন। ইনকমপ্লিট অ্যাবর্শন মানে বাচ্চা নষ্ট হয়ে গেছে কিন্তু পুরাপুরি বের হয় না। অনেক সময় আমরা ট্যাবলেট খাই না, ওষুধপত্র খেয়ে বাচ্চাটা ক্লিয়ার হয় না, পুরাপুরি বের হয় না, ওই ক্ষেত্রে আমরা ইনকমপ্লিট বলবো, ভিতরে বাচ্চাটা আটকে থাকে। আর কমপ্লিট অ্যাবর্শন মানে একদম ক্লিয়ারলি বের হয়ে গেছে, ঠিক আছে, অ্যাবর্শনে সব বের হয়ে গেছে। তারপর থেরাপিউটিক অ্যাবর্শন, অনেক সময় আমরা আলট্রা করে দেখি, ওই যে আমরা অ্যানোমালি স্ক্যান করি না, বাচ্চা সবকিছু ঠিক আছে কিনা দেখার জন্য 5 মাসে ওটা চেক করে দেখি যে বাচ্চা ঠিক আছে কিনা। যখন দেখি যে বাচ্চার কোনো সমস্যা আছে, মনে করেন বাচ্চার হার্ট নাই, হাত একটা, মাথা 2টা, এরকম কিছু কন্ডিশন থাকে, যে কন্ডিশনগুলো আমরা বাচ্চা ডেলিভারির পরে চিকিৎসা করেও ঠিক করতে পারি না, ওইরকম কন্ডিশন হলে আমরা ডিসিশন নিই যে এই বাচ্চাটা আমরা রাখবো না, নষ্ট করে ফেলবো। কারণ এই বাচ্চাটা হলে আমরা 5 মাসে করি, থাকলে কিছু করার নাই তো। বাচ্চাটা তো আপনার মনে করেন যে মানে এলিয়েনের মতো হয়ে যায়, বাচ্চা
দুইটা মাথা, এই বাচ্চা আপনি রাখে ওষুধ খেয়ে না, ওটা মানে ওই যেভাবে ভালো হয় আমরা ডিসিশন নিই ডক্টর, এটা ওই থেরাপিউটিক মানে রুগী এবং বা বাচ্চার ভালোর কথা চিন্তা করে। একটা বাচ্চা হইতেছে তার মনে করেন 3টা হাত, এখানে একটা হাত, এখানে একটা হাত, মাথা 2টা, চোখ 3টা, এগুলো বাচ্চা হইলে এটা কি হয়? এটা একটা ইয়ের ব্যাপার না। এই বাচ্চাগুলো আমরা রাখি না। আমি একটা বাচ্চা এরকম পাইছিলাম, এলিয়েনের মতো দেখতে, শিঙালা বাচ্চা, এই খুবই ভয়ঙ্কর দেখতে, এরকম হয় অনেক সময়। তো ওগুলো বাচ্চা আমরা 5 মাস হইলে যে আমরা একটা 20 সপ্তাহে গিয়ে একটা আলতা করি না, অ্যানোমালি স্ক্যান, ওইখানে ওইটা ধরা পড়ে, 4D আলতা ধরা পড়লে ওই বাচ্চাটাকে আমরা নিজেরাই ডক্টররা ওষুধ দিয়ে হোক, ওয়াশ করে হোক, যেভাবে ভালো হয় ওটাকে আমরা নষ্ট করে দিই। ওইটা হলো থেরাপিউটিক অ্যাবর্শন, মানে নিজেরা করি ভালোর জন্য। আর ক্রিমিনাল অ্যাবর্শন মানে ওই যে যারা নিজেরা ওই আকাম করতে যে বাচ্চা পেটে চলে আসে, যেটা নিজে মানে ক্রাইম ভাবে যেটা বাচ্চা নষ্ট করে। তারপরে ইনএভাইটেবল অ্যাবর্শন, মানে বাচ্চা একটা অ্যাবর্শন হয়ে যাচ্ছে, আমরা অনেক ওষুধপত্র দিয়ে, যেমন এই যে থ্রেটেন অ্যাবর্শনটা যখন হয়, আমরা এই যে আলিয়া টালিয়া দিয়ে চেষ্টা করলাম, কিন্তু শেষ পর্যন্ত বাচ্চাটা টিকাইতে পারলাম না, বাচ্চাটা নষ্ট হয়েই গেল। ওইটাকে, ওই কন্ডিশনকে আমরা কি বলি? অ্যানএভাইটেবল অ্যাবর্শন। বুঝতে পারছেন? এই তো, এগুলা নিয়ে আপনার তো কাজ নাই, জাস্ট হালকা পাতলা বোঝা। ঠিক আছে? আচ্ছা, নর্মাল ডেলিভারিটা এখন বুঝতে হবে। নর্মাল ডেলিভারিটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, নর্মাল ডেলিভারি বা নর্মাল ভেজাইনাল ডেলিভারি। হ্যাঁ, নর্মাল ডেলিভারি, এটা সুন্দর করে গল্পটা শোনেন। নর্মাল ডেলিভারি হলো নর্মাল ভেজাইনাল ডেলিভারি, মানে কি মাসিকের রাস্তা দিয়ে ভেজাইনা দিয়ে বাচ্চাটা বের হয়ে আসবে। এখন আপনাদের কি সার্ভিক্স মনে আছে? সার্ভিক্স বলছিলাম যে এটা মনে করেন জরায়ু, তাই না? এটা মনে করেন মাসিকের রাস্তা, তাই না? এটা পা, এটা মনে করেন মাসিকের রাস্তা। ঠিক আছে? এই যে মাসিকের রাস্তা দিয়ে ভিতরে হাত দিলে দেখবেন একটা জায়গায় গিয়ে হাতটা এরকম একটা ফিলিংস পাওয়া যায়। হ্যাঁ, এরকম একটা হাত ভিতরে হাত দিলে এরকম একটা ফিলিংস পাওয়া যায়, একটু খাসের মতো। ওইটাই হলো কি? সার্ভিক্স। এখানে ছোট্ট একটু ফুটা থাকে, ছোট্ট, ওইখান দিয়ে আমাদের বীর্যগুলা ভিতরে ঢোকে, মাসিকটা বের হয়। কথা বুঝতে পারছেন? এটা হলো কি? সার্ভিক্স, মানে জরায়ুর মুখ। জরায়ুর মুখ বলি না, এটা হলো জরায়ুর মুখ। তখন একটা মহিলা যখন প্রেগনেন্ট হবে তখন এই মুখটা বন্ধ থাকবে। বুঝতে পারছেন? ট্রলি বন্ধ থাকবে। এখন যখন তার ডেলিভারির সময় হবে, তার পেইন উঠবে না? তার ডেলিভারির সময় হবে, তার পেইন উঠবে, ব্যথা উঠবে। তখন আমরা তাকে অবজার্ভ করব। তার মাসিকের রাস্তা দিয়ে হাত দিব, ভিতরে হাত দিব, এখানে মাসিকের রাস্তা দিয়ে ভিতরে হাত দিতে, এই জায়গাটার মধ্যে হাত দিয়ে দেখবো কি আঙ্গুল ঢোকে কিনা। যদি দেখি আঙ্গুল ঢোকে নাই, তার মানে বুঝবো যে এখনো ডেলিভারির সময় হয় নাই। বুঝতে পারছেন? ওয়েট করবো, আবার আধা ঘন্টা পরে আবার হাত দিব, দেখবো যে একটা আঙ্গুল ঢোকে। এই যে মাসিকের রাস্তা দিয়ে না, কিন্তু মাসিকের রাস্তা দিয়ে হাত দেওয়ার পরে ভিতরে যতদূর হাত যায় ভিতরে, এই যে এই এরকম হাত দেওয়ার পরে এই জায়গাটাতে গিয়ে কি করব? দেখবো যে না একটা আঙ্গুল ঢোকে। আধা ঘন্টা পরে আবার দেখবো একটা আঙ্গুলই ঢোকে, আধা ঘন্টা পরে আবার দেখবো, আধা ঘন্টা পর আমি চেক করব। যখন দেখবো যে 2টা আঙ্গুল ঢোকে, 3টা আঙ্গুল ঢোকে, যখন দেখবো 4টা আঙ্গুল ঢোকে, 4টা আঙ্গুল ঢুকতেছে ওই ফুটা দিয়ে, মাসিকের রাস্তা দিয়ে না, কিন্তু মাসিকের রাস্তা দিয়ে হাত ঢুকে ভিতরে। বুঝতে পারছেন? মানে তখন বুঝবো যে জরায়ুর মুখটা খুলছে। 4 আঙ্গুল ঢোকা মানে জরায়ুর মুখটা পুরাপুরি খুলছে, বাচ্চা ডেলিভারির সময় হয়েছে, নর্মাল হবে। কিন্তু এই 4 আঙ্গুল ঢোকার আগে যদি পানি ভেঙে যায়, ওই বাচ্চা নর্মালে করা যাবে না, ইমার্জেন্সি ওটিতে নিয়ে পেট কেটে বের করে ফেলবে। কারণ পানি বের হয়ে গেলে বাচ্চা বাঁচবে না, বাচ্চা মরে যাবে। পানির মধ্যে থাকে না, বাচ্চা যদি ওই 4 আঙ্গুল ঢোকার আগ পর্যন্ত যদি পানি না বের হয়, তাহলে আমরা নর্মালি বাচ্চা হবে। বাট যখন দেখবো 4 আঙ্গুল ঢোকে, পানি ভাঙে নাই এখনো, বাচ্চা নর্মালে হবে। যদি দেখি 4 আঙ্গুল এখনো ঢুকতেছে না, মুখটা পুরোপুরি খোলে নাই, কিন্তু পানি ভেঙে গেছে, তাহলে ওই বাচ্চা কি
এর ভিতরে এখানে পানির থলিটা থাকে, এইখানে এইভাবে পানির থলিটা থাকে। হ্যাঁ, এখানে বাচ্চাটা থাকে। হ্যাঁ, এখানে শুয়ে শুয়ে থাকে বাচ্চাটা, আর এখানে ফুল থাকে। হ্যাঁ, তো বুঝতে পারছেন? তো এখন যদি দেখি 4 আঙ্গুল ঢোকে, বাচ্চার পানি এখনো ভাঙে নাই, তখন আমরা কি করবো, একটা ইনস্ট্রুমেন্ট আছে, ওটাতে খোঁচা মেরে পানি ভেঙে দেবো, পানি বের হবে, পানির সাথে সাথে বাচ্চাটা সুস্থ করে বের হয়ে আসবে। প্রথমে বাচ্চার মাথাটা বের হবে, মাথা বের হয়ে বাচ্চাটা ঘুরাই দিব। ভেজানা শেপটা এরকম না, মাথাটা বের হওয়ার পরে বাচ্চাটা এইভাবে দিব, মানে কাঁধ, 2 কাঁধ এই বরাবর থাকবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? এমনি বাচ্চা তো বের হইতে পারবে না, মনে করেন এরকম বাচ্চাটার মাথাটা প্রথমে বের হইলো, বের হওয়ার বাচ্চাকে আমি কি করবো, এরকম করে দিব, মানে ডান কাঁধ উপরে বাম কাঁধ নিচে এরকম করে দিয়ে এটা বের করবো, বের করে পরে বের করে ফেলবো। বুঝতে পারছেন? এমনি দিলে তো আটকে যাবে, ভেজানা শেপটা তো এরকম। বোঝেন না জিনিসটা? বাচ্চাকে আমরা প্রথমে মাথাটা বের হওয়ার পরে বাচ্চাকে ঘুরে কাজ করব। হ্যাঁ, ঘুরে এরকম করবো আর কি, বুক পিঠ এরকম করবো। হ্যাঁ, করে আস্তে করে এরকম করে একটা হাত বের করবো, তারপর একটা হাত বের করবো, বের করে টান দিয়ে বের করে ফেলবো, শেষ কথা। বলতে বের করে ফেলার পরে বাচ্চা যে নাড়িটা আছে ওটাতে ধরে হাত দিয়ে টান দিয়ে সরায়ে রক্তগুলো সরাই ফেলবো, সরাই ওখানে ক্লিপ করবো, ক্লিপ পাওয়া যায় কিনতে, ক্লিপ করে আবার টান দিয়ে সরায়ে রক্তটা, এই মনে করেন প্লাসেন্টার ফুলটা, এটা তো জ্বরের ভিতরে আছে তাই না? বাচ্চাটা মনে করেন এখানে আছে, বা বাচ্চার নাভির থেকে তারটা যে আছে, এখানে রক্তটা সরে, এখানে একটা ক্লিপ করব। হ্যাঁ, ক্লিপ লাগাইলাম, আবার রক্ত টান দিয়ে সরায় এখানে আরেকটা ক্লিপ লাগাইলাম, লাগাই এখানে কেটে ফেলবো, এখানে কেটে ফেলে বাচ্চাকে সরাই ফেলবো, বাচ্চাকে তারা হ্যাঁ হ্যাঁ করে এইখানে হাত দিয়ে পেঁচায়, আঙ্গুলে পেঁচায়, ওই তারটা পেঁচায় আস্তে আস্তে মায়ের পেটের মধ্যে হাত দিব, আর আস্তে 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 টানবো, আস্তে 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 জোরে টান দিলে ছিঁড়ে যাবে, স্মুথলি টানবো এভাবে, মায়ের হাত এখানে সাপোর্ট টানবো, টান দিলে মা সহ চলে আসবে না, হাত দিয়ে ধরে ওটা আস্তে 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 এভাবে টানবো, আস্তে করে ছুটে চলে সুন্দর ফুলটা বের হয়ে আসবে। বের হওয়ার পরে আমরা ওইখানে হাত দিয়ে দেখবো আরো বাচ্চা কাচ্চা আছে কিনা, অনেক সময় জমজ বাচ্চা হয়, চেক করবো, চেক করতে হবে, প্রতিবার চেক করতে হবে। আপনার এরকম অনেক সময় হয়েছে, ডেলিভারি করে পাঠাই দিয়েছে, ভিতর থেকে আর একটা বাচ্চা বেরোচ্ছে, হয় অনেক সময় এরকম। তো হাত দিয়ে দেখবো ভিতরে আর কিছু আছে কিনা। তারপরে 1 নাম্বার, 2 নাম্বার যদি ব্লিডিং বন্ধ হয়েছে কিনা, ব্লিডিং বন্ধ না হলে জরায়ুর ভিতরে ওয়াশ করতে হবে ভালো করে, পানি স্যালাইনের পানি দিয়ে ভিতরে পরিষ্কার করে ধুয়ে মুছে একদম কেচে আনতে হবে। তারপরে ওই যে সাইটোমিস 4টা আছে ভিতরে দিয়ে দিব, পায়খানা রাস্তার ভিতরে সাইটোমিস দিয়ে দিব 4টা। তাহলে জ্বরের মুখটা সাইটোমিস কি করবে, জ্বরটাকে কন্ট্যাক্ট করবে। জ্বরটা বড় হয়ে গেছে না, বাচ্চাটা ছিল ভিতরে, এটা আস্তে 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 ছোট হয়ে আসবে, ছোট হয়ে গেলে ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে। তারপরেও 40 দিনের মতো ব্লিডিং থাকে। বুঝতে পারছেন? ঠিক আছে। উল্টা হইলে ভিতরে হাত ঢুকে আস্তে আস্তে বাচ্চাকে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বাচ্চা ঘুরে ফেলতে হবে। এটা সবাই পারে না, যারা এক্সপার্ট তারা। হ্যাঁ।